নমস্কার, আটটার আড্ডায় আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 কার্যকর করা হয়েছে। এই নতুন গুন্ডা দমন আইনে পুলিশকে সন্দেহভাজন ব্যক্তিদের 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলক আটকে রাখার ক্ষমতা দেওয়া হয়েছে। বিনা বিচারে আটকে রাখতে পারবে এই আইনে সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা কোনো সন্দেহভাজন বা সমাজবিরোধীকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটকে রাখার নির্দেশ দিতে পারেন। গ্যাং বা সংগঠিত অপরাধ চক্রের যারা সদস্য, তোলাবাজ, জমি দখলকারী এবং অবৈধ খনি, মাদক, অস্ত্র ও মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই আইনের আওতায় আনা হয়েছে। সম্পত্তিহানির ক্ষতিপূরণ আদায়, আইন অমান্য করে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা ধ্বংসের ঘটনা অভিযুক্তদের কাছ থেকে শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ আদায়েরও কড়া বিধান রাখা হয়েছে। দ্রুত বিচার ও নিয়ন্ত্রণের জন্য অপরাধ দমনে রাজ্য পুলিশকে আরও শক্তিশালী করা এবং নারী নিরাপত্তা ও পাচার রোধে বিশেষ আদালত ও কঠোর পদক্ষেপের ব্যবস্থা করা হয়েছে। বিরোধীদের মতে এই আইনের কিছু কঠোর ধারা অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের নাগরিক স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে। রাজ্য সরকারের দাবি, সংগঠিত অপরাধ, চাঁদাবাজি, জমি দখল, মাদক চক্র এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতেই এই আইন। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, আইনের কিছু বিধান কি প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে? এর ফলে কি রাজনৈতিক প্রতিহিংসা বা নিরপরাধ মানুষের হয়রানির আশঙ্কা তৈরি হতে পারে? আজ আমরা কোনো পক্ষের হয়ে নয়, তথ্য, আইন এবং যুক্তির ভিত্তিতে আলোচনা করব। দুটো বিষয় স্পষ্ট। একদিকে সাধারণ মানুষ নিরাপদ সমাজ চান, অন্য অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যাক, এটা কেউই চায় না। অন্যদিকে গণতন্ত্রে আইনের শক্তির সঙ্গে জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। কোনো কঠোর আইন তখনই দীর্ঘমেয়াদের জন্য গ্রহণযোগ্য হয় যখন তা অপরাধ দমনের পাশাপাশি নিরপরাধ মানুষের অধিকারও সুরক্ষিত রাখে। সুতরাং মূল প্রশ্ন কেবল আইন কতটা কঠোর তা নয়, আইন কতটা ন্যায্য, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। আমাদের সঙ্গে রয়েছেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক নরেশচন্দ্র রায়, দ্য ফেডারেলের অ্যাসোসিয়েট এডিটর সমীর কর পুরকায়স্থ এবং স্টুডিওতে রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। আমি প্রথমে স্টুডিওতে শুভ্রজ্যোতির কাছে যাব। এই যে পশ্চিমবঙ্গে নতুন গুন্ডা দমন আইন আনার প্রয়োজন কেন হলো? দেখুন, নমস্কার দাদা, সবাইকে নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গের কথা বললেই তো আমরা যা আগে দেখেছি নির্বাচনী পরবর্তী হিংসা বা প্রাক নির্বাচনী হিংসার কথাই বলুন, তখন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয়েও আমরা পশ্চিমবঙ্গ থেকে যেগুলো নিউজ আসছিল বা খবর আমরা পাচ্ছিলাম সেগুলো ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। কারণ আমরা দেখেছিলাম, যেহেতু আমরা আসামের বাসিন্দা, পশ্চিমবঙ্গে কোনো ধরনের ভায়োলেন্স যদি হতো আমাদের আসামেও এটা প্রভাব পড়তো। এবং আমরা গত নির্বাচনে দেখেছিলাম কি, যখন পশ্চিমবঙ্গের নির্বাচনে শেষে যখন হিংসা হয়েছিল তখন কিন্তু বহু পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিন্তু আসামের সাথে, যেহেতু পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে, সেখানের সীমান্তবর্তী যেগুলো জেলা রয়েছে, যেমন ধুবড়ি বলুন, কোকরাঝারের কথাই বলি, বঙাইগাঁও, এগুলো আশপাশ যেগুলো এরিয়া রয়েছে সেগুলোতে কিন্তু এসে আশ্রয় নিয়েছিলেন। কারণ ওনাদের ঘর বাড়ি পুড়িয়ে মহিলাদের উপর আক্রমণ, ঘরের যারা মেল মেম্বার ছিলেন, পুরুষ সদস্যরা ছিলেন, ওনাদের উপর আক্রমণ, ওনাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া সরকার দ্বারা বা অন্যান্য যেরকম পুলিশ তখন দেখা গেছে কি একপক্ষীয় হয়ে গেছিল। তারা বিশেষ করে যারা বিরোধী দল ছিল সেখানে তাদের সদস্যদের উপর আক্রমণ করা বা তাদের বিরুদ্ধে আক্রমণ হলে এফআইআর গ্রহণ না করা, এইসব বিভিন্ন ধরনের খবর আমরা তখন পেয়েছিলাম। তখন কিন্তু আমরাও উদ্বিগ্ন ছিলাম। এখন যেহেতু দেখুন পশ্চিমবঙ্গে একটা ভালো রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই যে নতুন সরকার এসেছে তার পরবর্তীতে কিন্তু আমরা কোনো প্রতিহিংসামূলক কোনো আক্রমণ বলুন বা এইসব বিষয় কিন্তু আমরা এখনো দেখতে পাই নাই। তারপরেও কি হয়েছে, তাদের যে একটা ট্রেন্ড রয়ে গেছে সেই ট্রেন্ডকে ভাঙার জন্য সরকার
এই যে নতুন দুটো আইন সরকার এনেছে, পশ্চিমবঙ্গ সরকার ওনাদের অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, সেটার দরকার আমি ভাবি যে দরকার ছিল। কারণ এইসব যদি আইন না থাকে তাহলে কিন্তু সমাজ বিরোধীদেরকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে সরকার পারবে না। কারণ কি ওনারা একটা যে টার্গেট মব, যারা ধরুন কিছু কিছু অঞ্চলে এখনও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এরিয়াতে বিরোধী দল যেগুলো আছে ওনারা কিন্তু এখনও সক্রিয় রয়েছেন, সেজন্য ওনাদেরকে যাতে প্রতিহত করা যায় এবং ওনাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, তার জন্য কিন্তু এই আইন আনা হয়েছে। এবং এই আইনে যারা বলছেন যে এটা মানে হিউম্যান রাইটস ভায়োলেট করবে বা এইসব আইন আনা মানে ঠিক নয়, আমি বলতে চাই যে এইরকম আইন যদি না আনা হয় তাহলে সরকার কিভাবে যারা গুনস রয়েছেন, একদম মব লিঞ্চিংয়ের যে কালচার ছিল, এইসবকে মানে হ্যান্ডেল কিভাবে করবে? কারণ সরকারকেও তো সরকার পরিচালনা করতে হবে এবং পুলিশ প্রশাসনকেও এইসব বিষয়ে কঠোরভাবে শক্ত হাতে দমন করতে হবে। এবং এইসব আইন আনা স্বাভাবিক ব্যাপার আইনের দৃষ্টিভঙ্গিতে। এবং এইসব আইন এনে এটা যে শুধু প্রিভেন্টিভ ডিটেনশন, আজ যদি এটাকে প্রিভেন্টিভ ডিটেনশন বলা হয় তাহলে আমরা আগে দেখেছিলাম যখন ইমার্জেন্সি লাগু হয়েছিল তখন কিভাবে মিসার আন্ডারে মানুষদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখন তো এইসব পরিবেশই নেই। এখন তো আমাদের যে সরকার গঠন হয়েছে সেই সরকার তো যারা দোষী তাদেরকেই এই আইনের আওতায় হয়তো নিবে। কারণ আগে আমরা পেয়েছি বা আমরা এখনও তথ্য ঘাটলে আমরা পাই যে যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি লাগিয়েছিলেন বিরোধী দলের সবাই নেতাদেরকে মিসার আন্ডারে বলুন বা এনএসের কথাই বলুন, এইসব আইনের আওতায় বা এই আইনের দোহাই দিয়ে ওনাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আজ সেরকম পরিবেশ নেই। আজ খালি যারা সমাজ বিরোধী তাদেরকেই এইসব আইনের আওতায় আনা হবে। যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরাই বলুন আর সমাজে যারা রয়েছেন ওনাদের এটাতে কোনো ক্ষতি হওয়ার সুযোগই নেই। কারণ যারা সন্ত্রাসবাদীকে দমনের জন্য এইসব আইনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি ভাবি যে এই আইন না আনলে সমাজ কিন্তু ঠিক থাকবে না। সমাজকে সুসংগঠিতভাবে চলতে গেলে এইসব আইনের প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক দ্য ফেডারেলের অ্যাসোসিয়েট এডিটর সমীর কর পুরকায়স্থ। সমীর, এই যে আইনটা আনার প্রয়োজন কেন হলো? মানে যে বিদ্যমান ফৌজদারি আইন ছিল সেটা কি যথেষ্ট নয়? দেখুন, ভারতবর্ষে আপনি যদি শুরু থেকে দেখেন যে আগে নর্থ ইস্টের পার্সপেক্টিভে দেখুন, আগে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, তারপর টাডা ছিল, মিসা ছিল, হ্যাঁ, তারপর আজকের দিনে ইউএপিএ আছে, এনএসএ আছে। বেসিক প্রবলেমটা কি আমাদেরকে দেখতে হবে, আমরা এই যে এটা ভারতের যে আমাদের গণতন্ত্রটা আমরা কিভাবে দেখি। আমরা এখনো রুলিং পার্টিকে কি বলি? শাসক দল, শাসক, আর যারা কমন সিটিজেন তারা প্রজা। এই তো আমাদের বেসিক কনসেপ্ট। আমরা এই যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের এখনো যায়নি। তাই আমাদের এখানে আমরা সবসময় ভাবি যে দেশটাকে, হ্যাঁ, দেশটাকে সরকারি দেশ। যদি সরকারের এগেনস্টে কিছু বলেন আপনি, তবে আপনি অ্যান্টি ন্যাশনাল। হ্যাঁ, তার মানে দেশটাকে সরকার আর দেশ এক হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কোনো সভ্য বা একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে সেটা হতে পারে না। আপনি পৃথিবীর যে কোনো ম্যাচিউর ডেমোক্রেসিতে দেখবেন যে আসল শক্তিটা থাকে কিন্তু জনতার কাছে, সিটিজেনদের কাছে, সিটিজেন লিবার্টি। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষে আজকে শুধু এই বিজেপি সরকারের আমলে না, আমরা একদম শুরু থেকে দেখে এসেছি যে ইভেন রাইট, যখন নেহরুর সরকার ভারতবর্ষে, যাকে মানে এক লিবারেল, সেকুলার লিবারেল ভাবা হয়, ওনার সময়ে তো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এসেছিল। এগুলো অ্যাক্ট বেসিক্যালি এগুলো হলো সরকারের দ্বারা নিজের সিটিজেনকে দমন করার একটা কৌশল ছাড়া আর কিছু না। হ্যাঁ, আজকে আপনি দেখবেন নিজেদের ফেইলিয়ার, পুলিশ ফেইলিয়ার ঢাকার জন্য এইগুলো আইন দরকার হয়। যদি পুলিশ ঠিকঠাক কাজ করে, সরকার যদি ঠিকঠাক কাজ করে, আমাদের দেশে যা এক্সিস্টিং আইন আছে সেগুলো অলরেডি খুবই ড্রেকোনিয়ান, ওগুলোই এনাফ। কিন্তু তারপরও নতুন নতুন আইন আনা হচ্ছে। অ্যান্ড আলটিমেটলি কি হচ্ছে, আজকে এই সেম আইনগুলো দেখবেন আপনি গুজরাটে আছে, ইউপিতে আছে, অন্য রাজ্যগুলোতে আছে। কোনো ক্রাইম কমেছে? কোনো ক্রাইম কমেনি। আজও বুলডোজার চালাতে হচ্ছে। এত বুলডোজার 10 বছর ধরে বুলডোজার চলছে, তারপরও কেন আজও অবধি বুলডোজার চালাতে হচ্ছে? তো এইগুলো দেখুন, এইগুলো
আইনের দরকার নেই। বেসিক্যালি এই আইনগুলোকে, যে এই যে ভয়েস অফ ডিসেন্ট, হ্যাঁ, কেউ সরকারের এগেনস্টে যেন কথা বলতে না পারে, সেটাকে দমন করার জন্য একটা নতুন কৌশল, তাছাড়া কিছু না। যেটা এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী করেছিলেন, এখন ব্যাকডোরে একটা এমার্জেন্সি চলছে, যে আপনি সরকারের এগেনস্টে কথা বললে আপনি দেশদ্রোহী, আপনি কোনো সরকারকে ক্রিটিসাইজ করতে পারবেন না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কোনো জায়গা নেই। হ্যাঁ, তো এটা তো চলছে। আজকে আজকে আপনি এই এই আইনে যদি দেখেন, এই যে অ্যান্টি ন্যাশনালের ডেফিনেশনটা কি, কে ডিসাইড করবে কে অ্যান্টি ন্যাশনাল? আপনি সরকার ডিসাইড করে দিচ্ছে কে অ্যান্টি ন্যাশনাল কে অ্যান্টি ন্যাশনাল না। আপনি কোর্টে যাবার কোনো জায়গা নেই। আপনাকে 1 বছর ধরে কোনো বিচার ছাড়া আপনাকে আটকে রাখতে পারবে। 5 দিন অবধি আপনি জানতে পারবেন না যে আপনাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আপনি কোনো লিগ্যাল এইড পাবেন না, কোনো অ্যাডভোকেটের কাছে যেতে পারবেন না। তো এটা কি? সরকার এত ভয় পায় কেন কোর্টকে? যে কোর্টে এরা ম্যাক্সিমাম, আপনি আজকে ভারতবর্ষে যদি আপনি দেখেন যে কোর্টে গিয়ে কনভিকশন রেটটা কি, আমাদের কনভিকশন রেট খুবই পুয়ার, কারণ পুলিশ প্রপার কাজ করতে পারে না, প্রপার চার্জশিট ফাইল করতে পারে না। আজকে পশ্চিমবঙ্গে এই যে করাপশন কেসেসগুলো, হ্যাঁ, নারদা সারদা, যত, ইভেন আসামেও এই করাপশন কেসেস যেগুলো আছে, কবে থেকে সিবিআই ইনভেস্টিগেশন করছে, একটাতেও কনভিকশন হয়েছে? ধন্যবাদ সমীর। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক নরেশ চন্দ্র রায়। নরেশবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি বিধায়ক হওয়ার আগে আপনি বিএসএফ এ ছিলেন, আমার কাছে যতটুকু তথ্য আছে আপনিও বিএসএফ এ বোধহয় ছিলেন। আমি যদি ভুল না হই আপনি বলবেন আমাকে, আমার ভুল হলে শুদ্ধ করে দেবেন, কিন্তু আমার মনে হয় আমি যতটুকু খবর জানি আপনি বিএসএফ এ ছিলেন, বিএসএফ এ চাকরি করতেন বিধায়ক হওয়ার আগে। এবার আমার প্রশ্নটা হলো, আপনিও যেহেতু নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন, এই যে একটু আগে সমীরবাবু বললেন যে আমাদের দেশে এক্সিস্টিং যে ল আছে সেটা যথেষ্ট, হ্যাঁ, সেটা মানে এই নতুন আইনটা শুধু পুলিশ এবং সরকারের ব্যর্থতা ঢাকতে আনা হয়েছে, মানে আপনার কি মনে হয় কথাটা সত্যি? আর এই আইন কি সত্যি সংগঠিত অপরাধ দমনে নতুন পরিবর্তন আনবে? হ্যাঁ, নিশ্চিতভাবে এই আইন, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল এবং আইনের শাসন ছিল না। তো একটা এমন অন্যায় অবিচার দীর্ঘদিন ধরে হতে 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 একটা আমরা অভ্যাসে পরিণত হয়েছি। আমরা নিত্যদিনে আমরা কিছু না কিছু আমরা এইরকম অন্যায় কাজ করে যাচ্ছি, আর সেটা একদম আইন না থাকার কারণে অন্যায় কাজ একটার পর একটা হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আজকে যে পরিস্থিতি দেখেন, যে আমার পূর্ববর্তী বক্তা বলেছে যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি, এই পশ্চিমবঙ্গটা টোটাল আমরা এই বর্ডার আমাদের এখানে ভুটান, বাংলাদেশ, নেপাল এবং চীনের কিছু অংশ আছে। তাহলে নিশ্চিতভাবে সুরক্ষার এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। আমরা এই পশ্চিমবঙ্গে বাস করি এবং উত্তরবঙ্গ, আমি উত্তরবঙ্গের বিধায়ক, হুগলি বিধায়ক। উত্তরবঙ্গের একটা যে চিকেন নেট, সেই চিকেন নেটও যে একটা এই অশান্তির একটা বড় প্রভাব পড়ে। আমরা যদি এখানে অশান্তিটা, আমরা যদি বড় কিছু একটা অশান্তি হয়, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রেরও আমাদের প্রভাব পড়ে। নিশ্চিতভাবে এই আইনটা আমাদের সবারই জন্য খুবই ভালো, এবং যারা ভালো মানুষ তাদের জন্য অবশ্যই ভালো, আর যারা দুষ্কৃতী, যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য এটা খারাপ। ধন্যবাদ নরেশবাবু। আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে আইনটাতে আছে যে প্রতিরোধমূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশন, যেটা 1 বছর পর্যন্ত করা যায়। আমার নরেশবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শুভ্রজ্যোতির কাছে যেতে চাইছি। এই যে 1 বছর ধরে যে আটকে রাখা যায় বিনা বিচারে, এটা কতটুক মানে যুক্তিযুক্ত? দেখুন,
সরাসরিভাবে যে 1 বছর কোয়াটা এটা ঠিক না, কারণ সেখানেও অ্যাডভাইজারি বোর্ডের প্রভিশন থাকে, যেরকম আপনি এনএসএ ক্ষেত্রেও বলুন, অন্যান্য যেগুলো প্রিভেন্টিভ ডিটেনশন লজ রয়েছে ভারতবর্ষে সেগুলোতে রিভিউর স্কোপ রয়েছে, কেন মানে পারপাস নেসেসারি নাকি উনার যে ডিটেনশন এটা এক্সটেন্ড করার প্রভিশন বা এক্সটেন্ড করতে হলেও এই অ্যাডভাইজারি বোর্ড থেকে ওনাদেরকে অ্যাপ্রুভাল নিতে হয়, যেগুলো এনএসএ এর কথাই বলুন আমি বিশেষভাবে বলবো, কারণ দেখুন যে একটা আনা হয়েছে সেটা এখনও প্র্যাকটিক্যালি মানে অ্যাপ্লিকেবল হয় নাই। অ্যাপ্লিকেবল হওয়ার পর থেকে আমরা বুঝতে পারবো সেখানে মানে স্পেসিফিকভাবে কি রয়েছে কি না। কিন্তু এনএসএর ক্ষেত্রে যেগুলো প্রিভেন্টিভ ডিটেনশন লস রয়েছে সেখানে অ্যাডভাইজারি বোর্ড থাকে, সেখানে সেই অ্যাডভাইজারি বোর্ডগুলো ইজ হেডেড বাই এ রিটায়ার্ড জাজ আইদার অফ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজরা হেড করেন এবং ওনারা সেইগুলো স্কোপ এবং দেখেন। এছাড়াও আমি বলি যে সেখানেও যারা ডিটেইনি রয়েছে ওনাদের স্কোপ থাকে ওনাদের প্রেজেন্ট করা, কারণ ওনাদের যদি কোনো ধরনের কোনো সে থাকে এগেইনস্ট দ্য ডিটেনশন ওনারা ওনাদের সেই অ্যাডভাইজারি বোর্ডে গিয়ে ওনাদের অপিনিয়নটা সেখানে ওনারা রাখতে পারেন। এছাড়াও আমরা যদি দেখি যে বহুত সময় কোর্টও সেগুলো বিষয়ে ইন্টারফেয়ার করে, একদম যে সেখানে দেয়ার ইজ নো কমপ্লিট বার, কারণ আমরা জানি যে যদি এইভাবে যদি পুলিশ যদি কাউকে যদি উঠিয়ে নেয়, আমাদের ভারতের সংবিধানে সেখানে হেভিয়াস কর্পাসের প্রভিশন রয়েছে যে কাউকে ফট করে আটক করে নেওয়া হলো বা কি হলো না হলো পরিবারের লোকজন যদি না জানতে পারে সেখানে কিন্তু স্কোপ রয়েছে, ওনারা যদি হাইকোর্টে যান হেভিয়াস কর্পাসের কেস করেন সেখানে কিন্তু কোর্ট কিন্তু ডিরেকশন দিতে পারে যে কনসার্ন অথরিটিকে, সেখানে পুলিশকেই বলুন যে ওনাকে কেন গ্রেফতার করা হচ্ছে কী হয়েছে সব কিছু ডিটেলস দেওয়ার জন্য। একদম সেখানে যে আগে যেভাবে বলা হচ্ছিল বা যে এই আইনকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা আদতে নয়, কারণ আমরা এই আইনের অ্যাপ্লিকেবিলিটি তখনই দেখতে পারি, কারণ দেখুন উত্তর পূর্বে আমরা এতদিন আফস্পা যেটা নাকি আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা বলা হয়েছে সেটা আমরা এতদিন দেখেছি, এবং সেখানেও কোনো না কোনো ধরনের এই আফস্পা আইনের প্রয়োজনীয়তা ছিল, কারণ আমরা বহুত সেন্সিটিভ জোনে আছি সেখানে, কারণ আমরা চারিদিকে চায়না বলুন বাংলাদেশ বলুন বা মায়ানমারের কথাই বলুন সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ইনস্টেবল ছিল, বা রিসেন্টলি বাংলাদেশ যখন ইনস্টেবল ছিল তখনও আমরা দেখেছি কি আমাদের যা সার্বভৌমত্ব সভানিটির প্রতি একটা থ্রেট ছিল, সেজন্য সেগুলো আইনের প্রয়োজনীয়তা কোনো কোনো ক্ষেত্রে থেকেই যায়। কিন্তু এছাড়াও আজ আমরা দেখেছি কি গভর্নমেন্ট এইটা একটা মিশন হিসেবে নিয়েছে, এবং আমরা কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি কি আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার বলেছেন যে পুরো নর্থ ইস্ট থেকেই আফস্পাকে উঠিয়ে দেওয়া হবে পার্ট ওয়াইজ। এই পার্ট ওয়াইজটা বহুত আগের থেকেই চলছিল, কারণ আগে আমরা জানতাম যে আমাদের নর্থ ইস্টের স্টেটগুলো কিছু কিছু ইনসার্জেন্সি বলুন বা এইসব জিনিসে এফেক্টেড ছিল, আস্তে আস্তে করে উঠানো হয়েছে। এখন যেরকম ওয়েস্ট বেঙ্গলে এই আইনটা আনা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও এই জিনিসগুলোকে দেখা হবে কিভাবে কি হয়েছে কি না, একদম যে ফ্রি হ্যান্ড পুলিশকে দেওয়া হবে কাউকে উঠিয়ে নিয়ে যাওয়ার বা কাউকে বিনা কোনো দোষে ওনাদেরকে মানে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা, সেগুলো সত্যি অর্থে না, কারণ একটা আইনকে সরকার চাইলে ভালোভাবে ব্যবহার করতে পারে খারাপভাবে ব্যবহার করতে পারে, কিন্তু তার মানে এইটা নয় যে একটা আইনই থাকবে না। এই আইনকে ঠিকভাবে বা অ্যাপ্লিকেবল হচ্ছে কি না এটা রিভিউ করার জন্য কনসার্ন অথরিটিজ অলরেডি সেট আপ থাকেন, অ্যাডভাইজারি বোর্ড বলুন আর কোর্ট বলুন, ওনাদের কাছে দে হ্যাভ এ পাওয়ার। এখন যদি এই আইনটা যদি লিগেলি যদি মানে ঠিক না থাকে, অবভিয়াসলি এই আইনকেই আমাদের হাইকোর্টে বলুন বা সুপ্রিম কোর্টে বলুন এগুলোকে চ্যালেঞ্জ করা হয়। আমরা দেখেছিলাম কি আমাদের আসামেও প্রিভেন্টিভ ডিটেনশন নয় কিন্তু অন্যান্য যেগুলো ল ইন্ট্রোডিউস করা হয়েছিল ফর দ্য ওয়েলবিং অফ সিটিজেন, এগুলোকেও কিছু সংখ্যক এনজিও বলুন বা কিছু লোকরা এটাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কোর্টে, কিন্তু পরবর্তীতে কোর্ট এটা স্ক্রুটিনি করে দেখে কি এটার প্রয়োজনীয়তা রয়েছে কি না। তার জন্য সম্পূর্ণভাবে যে প্রথম থেকেই এই আইনটা লাগু হওয়ার আগেই আমরা যদি বলতে থাকি যে এটার প্রয়োজনীয়তা নেই বা এটা হিউম্যান রাইটস ভায়োলেট করবে বা এই আইনটা সমাজকে মানে সমাজ বিরোধীদের মানে প্রিভেন্টিভ ডিটেনশন থেকে রক্ষা করার থেকে মানুষদেরকে নর্মাল মানুষদেরকে এফেক্ট করবে, এইসব হচ্ছে কি প্রিজাম্পশনের উপর, এবং ল কোনো সময় প্রিজাম্পশনের উপর চলতে পারে না, কারণ ল প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদেরকে দেখতে হবে। আমি নিজে একজন আইনজীবী হিসাবে আমি এইসব ধরনের কোনো ধরনের প্রেডিকশনে আমি যাব না কি আগে কি হবে আগে কি হবে বা কি হবে না। এখন আমাদের দেখা উচিত যে একটা স্টেটে একটা গভর্নমেন্ট মাত্র ওনারা দায়িত্ব নিয়েছেন এবং ওনাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যদি ওনারা ভাবেন যে একটা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, ওনাদের সাথে পাবলিক ম্যান্ডেট রয়েছে এবং পাবলিক ওনাদেরকে
ভোটে নির্বাচিত করে ওনাদেরকে সরকারে অধিষ্ঠিত করেছেন, যদি ওনাদের সাথে ম্যান্ডেট রয়েছে, তার মানে কি বোঝা যায় যে ওনাদেরকে সরকার পাবলিকরা ফ্রি হ্যান্ড দিয়েছেন স্টেটের ওয়েলবিংয়ের জন্য, পাবলিক সিটিজেনের ওয়েলবিংয়ের জন্য, বা সরকারকে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদের হাতে দেওয়া হয়েছে। তার জন্য এই আইন যদি ওনারা এনেছেন, নাগরিকদের জানমালের সুরক্ষার স্বার্থে আনা হয়েছে এবং তৎসঙ্গে পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখেই এটা আনা হয়েছে বলে আমি অনুভব করছি। কারণ দেখুন, সেখানে যে প্রভিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কেন দেওয়া হয়েছে, কারণ নর্মাল যে আমাদের প্রসিডিওরের লস বলুন বা এক্সিস্টিং যে বিএনএসএস এর কথাই বলুন, সেগুলোতে কিন্তু তেমনভাবে এই আইনটাতে দেওয়া রয়েছে। নতুন যে পশ্চিমবঙ্গে আইন আনা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা ক্রিমিনালস রয়েছে ওনাদের কাছ থেকে যে ওনারা যা যদি কোনো ধরনের ক্ষতি করেন সেখানে ওনাদের কাছ থেকে রিকভারি করা হবে। নর্মালি প্রসিডিওরে গেলে কিন্তু এইসবের প্রভিশন নেই। এর জন্য এইসব আইন আনা কোনো অযুক্তিকর বলে আমি ভাবি না, কারণ এইসব আইনেরও সরকার পরিচালনা করার জন্য প্রয়োজনীয়তা থাকতে পারে এবং সরকার যদি বিবেচনায় এনেছে যে এইটার প্রয়োজনীয়তা রয়েছে, আমি ভাবি এইটা অ্যাপ্লিকেবল করে দেখা হোক। যদি এইটাতে কোনো ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, অবভিয়াসলি আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এই সব বিষয়গুলোকে এক্সপ্রেস করার। স্টেট হিউম্যান রাইটস কমিশন বলুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলুন, আর অ্যাডভাইজারি বোর্ড যেটা গঠন হয় সেখানে বলুন, আর নর্মাল যদি এই আইনকে চ্যালেঞ্জ করা হয় সেখানেও এক্সপ্রেস করা যেতে পারে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি সমীর করপুরকাস্তের কাছে আবার যাচ্ছি। সমীর, আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আইন প্রয়োগে কি পুলিশের নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা যাবে? এই আইন প্রয়োগ হলে যে পুলিশ নিরপেক্ষ থাকবে, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে? তো দেখুন, এটাই সবচেয়ে মজার বিষয়টা হলো চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার। যে কোনো একটা সুস্থ ডেমোক্রেসিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকা দরকার। মজার কথা ব্যাপারটা দেখুন, যখন এই যে আফসা, আপনিও সাংবাদিকতা করছেন নর্থ ইস্টে 20, 25, 30 বছর ধরে, আপনি ভাবুন আফসার সবচেয়ে যখন আফসা ছিল এন্ড বিজেপি অপোজিশনে ছিল, বিজেপি কিন্তু আফসাকে অপোজ করে এসছে। হ্যাঁ, আমার মনে আছে ইয়েতে নাগাল্যান্ডে তখন পিভি আচারিয়া নর্থ ইস্ট ইনচার্জ ছিলেন, তুমিও হয়তো জানো পিভি আচারিয়াকে চিনতে হয়তো। হ্যাঁ, পিভি আচারিয়া ডিমাপুরে আফসা বিল ছিঁড়েছিলেন, পুরানো হয়েছিল যে এটা ড্রেকোনিয়ান বিল বলে। হ্যাঁ, তো এটা সব সময় হয়েছে। টাডা যখন এসছে বিজেপি অপোজ করেছে। মানে যে কোনো, আমি যখন অপোজিশনে থাকবো, জিএসটি খারাপ, আমি যে মুহূর্তে রুলিং হয়ে যাব সেটা ভালো। হ্যাঁ, আধার কার্ড, যখন আমি অপোজিশনে থাকবো আমি আধারকে অপোজ করব, আর সরকারে আসলেই আমি এগুলো মেনে নেব। বেসিক প্রবলেমটা সেটা। আমরা কিভাবে দেখি দেশটাকে, আমরা এখনো দেশটাকে ওই ব্রিটিশ প্রিজম, কলোনিয়াল প্রিজম থেকেই দেখি। আমি শাসক, বাকিরা আমার প্রজা। এবার আমার প্রজাকে আমি কিভাবে দমন করে রাখতে পারবো, সেটাই হলো আমার উদ্দেশ্য। যে মুহূর্তে আমি ক্ষমতায় চলে আসব, আমার এগেনস্টে যেন কেউ কোনো কথা বলতে পারে না। এবার তুমি যেটা প্রশ্ন করলে যে পুলিশের নিরপেক্ষতা, পুলিশের সবচেয়ে বড় অ্যাকাউন্টেবিলিটি তো সেখানেই আসে যে কোর্টে প্রডিউস করো। হ্যাঁ, আজকে এই যে বোর্ড, কেন বোর্ডের দরকার হলো? ওয়াই বাইপাসিং দ্য কোর্ট? যে একটা কোয়াসি জুডিশিয়ারি ফর্ম করতে হলো এই বোর্ডটা যে হবে, মেম্বার হবে, মেম্বার কে সিলেক্ট করবে? সরকার সিলেক্ট করবে। সরকার নিজেদের হ্যান্ডপিক লোকদেরকে সিলেক্ট করবে। আমরা ইভেন দেখছি যে ইভেন সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও যেখানে নিরপেক্ষতা থাকছে না, যে জাজরা 1 মাসের মধ্যে, রিটায়ারমেন্টের 1 মাসের পরেই রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বা কেউ তো মানে জাজের চেয়ারে বসে একটা কোনো পলিটিক্যাল পার্টির সাথে লাইজেনিং করছেন লোকসভার টিকিট পাওয়ার জন্য। এরকম যে জায়গায় ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে এটা নিশ্চিত করবেন যে এই যে বোর্ডটা নিউট্রাল বোর্ড হবে? শুভ্রজ্যোতি, আপনাকে সমীরের কথার সূত্র ধরে আপনাকে এই প্রশ্নটা আমি করছি। না দেখুন, আফসপা তো আমরা উত্তর পূর্বে দেখেছি, সেখানেও একদম অস্বীকার করা যায় না যে সেখানেও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি বলে। কিন্তু আমি আরেকটা জিনিস এটাই বলতে চাইবো কি, দেখুন সেখানে নতুন সরকার এসেছে, নতুন সরকারকে হয়তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা পাবলিকের কল্যাণের জন্য হয়তো কোনো
ধরনের স্টেপ ওনাদেরকে নিতে হচ্ছে, কারণ ওনারা সেভাবে ফ্রি হ্যান্ডলি করতে পারছেন না। কারণ ওনারা আমরা জানি যে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রথমবার সরকারে এসেছেন এবং সেখানে বামের কথাই বলুন, কংগ্রেসের গভর্নমেন্ট বলুন বা তৃণমূল কংগ্রেসের কথাই বলুন, ওনারা লম্বা পিরিয়ড শাসন করেছেন। ওনাদেরকে এই সিস্টেম ঠিক করতেই একটা মানে একটা সাবস্টেন্সিয়াল সময় লেগে যাবে। এছাড়াও যে কথাগুলো বলা হচ্ছে যে কোয়াসি জুডিশিয়াল বডির কথা বলুন, দেখুন আলটিমেটলি কথাটা এটা হয় দাঁড়ায় যে যদি এই যে যারা মব ভায়োলেন্সের কথাই বলুন আর গুনস যারা আছে ওনাদেরকে যদি কন্ট্রোল যদি পুলিশ প্রশাসনই বলুন বা অ্যাডমিনিস্ট্রেশন যদি করতে না পারে, আলটিমেটলি ফেইলার কারা হবে? এই গভর্নমেন্টই হতে হবে। যারা নতুনভাবে দায়িত্ব নিয়েছেন ওনাদেরকেই হতে হবে। এখন যদি ওনারা যদি মানে ওনারা যদি সেই পরিবেশকে যদি ওনারা ঠিক রাখার জন্য যদি এইসব আইন ওনারা যদি আনতে চাইছেন বা এনেছেন, তাতে তো কোনো ধরনের মানে খারাপ বা সেইভাবে তো কোনো মানে ভাবা ঠিক নয়। কারণ কি, এখন যেভাবে পশ্চিমবঙ্গে কিছুদিন পূর্বে হিংসা হয়েছিল, সেই হিংসা দমনের জন্য তো আমি ভাবি যে এই ল খুবই ছোট। কারণ ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পশ্চিমবঙ্গ ইলেকট্রাল পোস্ট ইলেকশনই বলুন না প্রি ইলেকশনের ভায়োলেন্সের ক্ষেত্রে মানে 1 নম্বর স্থানে জায়গা দখল করে নিয়েছিল এবং পশ্চিমবঙ্গ একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছিল কি নির্বাচনে কি পরিস্থিতি হতে পারে বা নির্বাচন রক্তাক্ত কিভাবে হয়, সেটা পশ্চিমবঙ্গকে দেখলে আমরা তখন বুঝতে পারতাম। বা পরবর্তীতে আমরা দেখতে পেরেছি কি ভোটাররা নিজেরা বলছেন যে আমরা গত 30 বছর থেকে 40 বছর থেকে 20 বছর থেকে আমরা ভোটই দিতে পারি নাই, কারণ আমাদের সেই স্বাধীনতা ছিল না। তো সেই একটা অরাজকতা যে ছিল বা সেই পরিস্থিতি থেকে সরকারকে যে নতুন সরকার দায়িত্ব নিয়েছেন উনি যে সুন্দরভাবে যে সরকারটা পরিচালনা করবেন, সেই ভালো পরিবেশকে ঘুরিয়ে আনার জন্য যদি এই রকম আইন আনা হয় সেটাতে কোনো ধরনের খারাপ না। কারণ এখন পর্যন্ত আমরা যে প্রিজাম্পশনের উপর কথা বলছি, প্র্যাকটিক্যালিটি তখনই আমরা বুঝতে পারবো যদি আজ দেখুন পশ্চিমবঙ্গে তো যারা যে কয়জন বিরোধী নেতারা গ্রেফতার হয়েছেন উনাদের বিরুদ্ধে তো এর আগের থেকেই এই উনাদের বিরুদ্ধে মামলা চলছে। কারণ দেখুন তৃণমূল কংগ্রেসের নিজের নেতারাই তৃণমূল কংগ্রেসের সরকার চলা অবস্থায়ও গ্রেফতার হয়েছেন বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায়। তো আমি একটা জিনিস বলতে চাই যে এই আইন আনার সাথে সাথে যে রাতারাতি সবাই বিরোধী নেতাদেরকে বা বিরোধী দলের কর্মীদেরকে যে গ্রেফতার করা হয়ে যাবে বা ওনাদেরকে জেলে পুরে দেওয়া হবে বিনা বিচারে ওনাদেরকে 1 বছর, সেইগুলো হচ্ছে কি প্রিজাম্পশন। এবং আজ 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা এইসব কথা বলার নেই, কারণ নট অনলি ন্যাশনাল এজেন্সিস, আজ আমরা দেখতে পাচ্ছি কি এইসব ছোটো ছোটো ভায়োলেন্সেও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসরাও চোখ রাখছে। আজ আপনারা ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন রয়েছেন ওনার কথাই বলুন বা যেগুলো এনজিওস বলুন, আজ আইসিজের কথাই বলুন, ওনারা মানে কঠোর নজর রেখে যান এই সব ঘটনার জন্য। আর যদি এরকম ঘটনা পশ্চিমবঙ্গে হয় সেটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা মানে বিশ্বের কাছে এটা নিউজ হয়ে দাঁড়াবে। তার জন্য আমি ভাবি যে নতুন সরকার যারা দায়িত্ব নিয়েছেন ওনারা এই কাজ করতে যাবেন না, কারণ ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভালোভাবে বা সুস্থভাবে বা ভালো পরিবেশ ঘুরিয়ে আনা, সেই লক্ষ্যে ওনারা কাজ করছেন বা করে যাবেন। ধন্যবাদ শুভ্রজ্যোতি। সমীর কর কিছু একটা বলতে চাইছেন, সমীর কর। দেখো মানুষ, আমি দুটো পয়েন্ট রেজ করব। যে এই যে বলা হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট 2 বছরে এসছে, 2 মাস হলো এসছে, তো সেজন্য ওদেরকে সময় দেওয়া উচিত। আমারও এক্স্যাক্টলি এইটাই পয়েন্ট। 2 মাস হয়েছে এসে, তো ওনারা কি করে বুঝে গেলেন যে এক্সিস্টিং আইন এনাফ, যথেষ্ট নয়, একটা নতুন আইন আনতে হবে। আর আরেকটা যেটা বলা হচ্ছে যে এই যে পারসেপশন, হ্যাঁ পারসেপশনের উপর বলা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি পারসেপশনের উপর হচ্ছে না। আমরা যদি প্যারালেলি করাপশন কেসেস গুলো দেখি, যারা যারা ওয়াশিং মেশিনে ঢুকছেন তাদের এগেনস্টে সব করাপশন কেসেস ড্রপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও কি সিমিলার হবে না যে অ্যান্টি ন্যাশনাল ভালো অ্যান্টি, আমরা অলরেডি দেখছি ভালো টিএমসি খারাপ টিএমসি, এবার ভালো অ্যান্টি ন্যাশনাল খারাপ অ্যান্টি ন্যাশনাল, এগুলোও তো দেখবো আমরা। হ্যাঁ, ভালো করাপ্ট খারাপ করাপ্ট, হ্যাঁ, যাদের এগেনস্টে ভুরি ভুরি করাপশন কেসেস আছে, পরের দিন আমি বলছি না এই করাপশন কেসেস গুলো বিজেপি পার্টি অফিস থেকে বলা হতো যে অমুক করাপশন, অমুক করাপ্ট তমুক করাপ্ট, এন্ড ওই করাপ্ট লোকরাই
কাউকে বলা হতো গরু পাচার করছেন, কালকে দেখলাম একজনের এগেনস্টে যাকে বলা হয়েছিল গরু পাচারের সাথে যুক্ত, উনি রাজ্যসভা টিকিট পেয়ে গেলেন। তো এগুলো তো হচ্ছে। তো সেজন্যই আমরা আমরা তো এগুলো দেখে এসেছি, সেজন্যই আমাদের আশঙ্কা হচ্ছে যে এই যে ইয়েটা আনা হয়েছে, যে লটা এসছে, এই লেজিসলেশন, এটা কিন্তু মানে কিভাবে প্রয়োগ করবে আমাদের কিন্তু খুবই মানে চিন্তা হচ্ছে। ইটস এ জেনুইন কনসার্ন। ধন্যবাদ সমীর। এবার আমি চলে যাচ্ছি ধূপগুড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক নরেশচন্দ্র রায়ের কাছে। নরেশবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, যে বিরোধীরা বলছে এই আইন রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করাতে ব্যবহার হতে পারে, এই আশঙ্কাটি কি অমূলক? দেখুন, এই পশ্চিমবঙ্গে প্রথমবার মানব দরদী সরকার এসেছে। মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যে, এবং আমরা পশ্চিমবঙ্গকে আমরা দেখেছি যে একটা অশান্তির বাতাবরণ এখন পর্যন্ত সেটা চলছে। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বিরোধীরা এই সরকারকে কলঙ্কিত করার জন্য নানা রকম ভাবে মানুষকে হ্যারাসমেন্ট এখন পর্যন্ত করছে। তো একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ সমাজ আমরা এই সরকারের মাধ্যমে আমরা ফিরে পাবো, একটা আমরা বিশ্বাস করতেই পারি। আমি আপামর জনসাধারণকে বলবো যে এই সরকার একটা নতুন বিল নিয়ে এসেছে, কিন্তু এই বিল আপনাদের হিতকারী বিল হবে। যেমন আমরা এর আগে দেখেছি, তখন শুরুতে আমাদের 3 তালাক বা এই যে 370 ধারা যখন নিরস্ত হলো, তখনও মানুষের ভিতরে একটা ক্ষোভ ছিল যে এটা নেগেটিভ প্রচার করতো। কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়গুলো যখন এনারা বুঝতে পারলেন যে হ্যাঁ সত্যিকারই তো একটা মায়ের 3 বার বিয়ে হচ্ছে, তার মানে মায়েদের কিভাবে কলঙ্কিত করা হচ্ছে বা মায়েদের উপরে কিভাবে টর্চারিং করা হচ্ছে। পরবর্তীতে এই বিলটাকে সবাই ভালোভাবে নিয়েছেন। আমি এটা এই সূচনাটাই দিব যে এই বিলটাও আপনাদেরকে সুশাসন ফিরিয়ে আনবে এবং একটা ভালো একটা পশ্চিমবঙ্গ এবং ভালো একটা পরিবেশ ফিরে আমরা পাবো। আমার একটা প্রশ্ন আছে আপনাকে। আচ্ছা, এই ধরুন পুলিশকে যদি একদম নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়া হয়, পুলিশকে যদি আইন মেনে পুলিশ যদি কাজ করে, যেটা আমরা আগের সরকারে দেখিনি, এবার এই বিলটা আনার কি খুব প্রয়োজন ছিল? মানে পুলিশকে যদি নতুন বিজেপি সরকার যদি পুলিশ প্রশাসনকে দক্ষভাবে পরিচালনা করতে পারে, তাহলে কি এই বিলটা, এই আইনটা আনার প্রয়োজন ছিল? এটা মানে জরুরি ছিল এই আইনটা? হ্যাঁ, নিশ্চিতভাবে এই বিলের একটা গুরুত্ব রয়েছে। পুলিশ তার নিজের ভূমিকা পালন করবে। আমরা যদি পুলিশকে সম্পূর্ণ ভাবে আমরা পুলিশের ডিউটি বা পুলিশের কর্তব্য যদি বুঝাই বা পুলিশ ভালোভাবে কাজ করবে, তথাপিও যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা, পশ্চিমবঙ্গ একটা অশান্তির বাতাবরণ, এইরকম পরিস্থিতিতে আমরা পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের এলাকাটা মানে চতুর্দিকে একটা সীমা এলাকা, বাংলাদেশ, আপনার ভুটান, নেপাল এবং চীনেরও কিছু অংশ আমাদের এখানে আছে। তো নিশ্চিতভাবে এখানে একটা অশান্তির বাতাবরণ, এমন একটা অশান্তি দীর্ঘদিন ধরে এই অশান্তি। তো পুলিশ প্রশাসন এত তাড়াতাড়ি পুলিশ প্রশাসনও কাজ করতে পারছে না। পুলিশ প্রশাসন যে ভাবে ভূমিকা ওনারা পালন করছেন, নিশ্চিতভাবে ওনাদের একটা সময় লেগে যাচ্ছে। এই আইনের মাধ্যমে একটা সুশাসন বা এই আইনের মাধ্যমে একটা বদ্ধতা যে ভালোভাবে ডিউটি করতে পারবেন। ধন্যবাদ নরেশবাবু। সমীর কর্পুর কাছ থেকে কি বলবেন আপনি? দেখো, মানুষ, যেটা আমি আগেও বলেছিলাম যে এই আইনের দরকার ছিল না। কারণ যদি সরকার সত্যি সত্যি যদি চাইতো
সদিচ্ছা থাকে, সরকারের সদিচ্ছা থাকলে সরকারের কাছে যা এক্সিস্টিং যেগুলো প্রভিশন আছে সেগুলো এনাফ। এবার এই যে নতুন যে আইনটা এসছে ওগুলো কতগুলো প্রভিশন দেখবেন। হ্যাঁ, আজকে আমি আপনার টিভির চ্যানেলে বসে কোনো রিমার্কস যদি করি, সেটাকেও কিন্তু সরকার চাইলেই বলতে পারে যে শান্তি বিঘ্ন হতে পারে। হ্যাঁ, এবার কারণ এই আইনে অনেক কিছু হাইপোথেটিক্যাল বিষয় আছে। আপনি ক্রাইম করতে হবে না, আপনাকে যদি সরকার সন্দেহ করে আপনার কোনো উক্তি বা আপনার কোনো অ্যাকশন, হ্যাঁ, যেটা সরকারের মনে হতে পারে যে এটাতে একটা ইয়ে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে, তবে কিন্তু আপনাকে প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারে। তো এই বিষয়টা এটা খুবই মারাত্মক বিষয়। আর এটা আরো মারাত্মক হয়ে যায় যখন আমরা ইদানিং কালে যেটা দেখছি যে আপনি একটা পার্টিকুলার পলিটিক্যাল আইডিওলজির সাথে যুক্ত থাকলে আপনার 7 খুন মাফ হয়ে যায়। আর যে মুহূর্তে আপনি সেই ইয়েকে, সেই শক্তি, সেই শাসনকে আপনি প্রশ্ন করেন, সেই সময় আপনি অ্যান্টি ন্যাশনাল। হ্যাঁ, এই যে একটা নতুন ট্রেন্ড এসছে, এটা একটা মারাত্মক ট্রেন্ড। আর এই ট্রেন্ডটাকে আরো শক্তিশালী করবে এই নতুন আইনটা। হ্যাঁ, সেজন্য ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য এটা একটা মানে কি বলবো, ইটস এ মানে খুবই চিন্তার বিষয়। কারণ আপনি ধন্যবাদ সমীর। আমি আপনারই পয়েন্টটাকে নিয়ে আমি শুভ্রজ্যোতিকে প্রশ্ন করতে চাইছি। শুভ্রজ্যোতি, কি বলবেন আপনি যে সরকারের যদি কাউকে মনে করে চট করে ঢুকিয়ে দিতে পারে? দেখুন, এটা মানে দাদা এই প্রশ্নটা করেছেন ঠিকই, কিন্তু আমি এটাই বলবো যে আজ পর্যন্ত কটা ঘটনা এরকম হয়েছে সেটাও আমাদের দেখা উচিত। কারণ আমরা তো এখানে যে আজকে আমরা যারা ডিসকাশন করছি, হয়তো উনি বলেছেন যে এটা প্রিজাম্পশনের উপর বেস হতে পারে না বা হচ্ছে না বা হবে না, কিন্তু এটা আমি ভাবি যে ইট ইজ 100% বেসড অন প্রিজাম্পশন। কারণ যদি হিউম্যান রাইটস ভায়োলেশন এখন পর্যন্ত কোনো রিপোর্টই হলো না, সেখানে আমরা এই ল আসার আগেই কীভাবে আমরা সেটাকে ড্রাকোনিয়ানই বলুন আর সেটাকে ইটস এগেইনস্ট দ্য হিউম্যানিটি বা ইট ইজ এগেইনস্ট হিউম্যান রাইটস বা ইট উইল ভায়োলেট হিউম্যান রাইটস, সেগুলো বলা তো আমাদের ক্ষেত্রে বা আমরা এখনই সেটাকে প্রিজাম্পশনের নিয়ে গিয়ে সেটাকে ড্রাকোনিয়ানের ক্যাটাগরিতে ফালানো ঠিক না। কারণ আগে আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে গিয়ে those are perfect example of draconian, কারণ সেগুলো হচ্ছে গিয়ে একদম ড্রাকোনিয়ান কাকে বলে সেটা সেগুলো আইন ছিল, কারণ সেগুলোতে বিরোধী দলনেতাদেরকে বা বিরোধী নেতা কর্মীদেরকে কোনো ধরনের কোনো অভিযোগ বলুন বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই ওনাদেরকে অ্যারেস্ট করা বলুন বা প্রিভেন্টিভ ডিটেনশনে নিয়ে যাওয়া হতো, কোনো ধরনের ট্রায়াল ছাড়া। কারণ আজ যদি আমরা দেখি, আজ আমরা 2026-এ দাঁড়িয়ে যেখানে নতুন ক্রিমিনাল লজ রয়েছে, ট্রায়ালের প্রসিজিওর রয়েছে, সেখানে কিন্তু যে এই একটা আইন আসার পরেই সেটাকে আসার আগেই আমরা সেটাকে মানে একদম সেটা হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া ঠিক না। কারণ হ্যাঁ, নতুন ক্রিমিনাল লজ রয়েছে, কিন্তু সেখানে কিন্তু সরকারের যে বক্তব্য রয়েছে এই আইনের ক্ষেত্রে সেটা বলা হচ্ছে যে সেখানে আমরা অর্গানাইজড ক্রাইমের কথাই বলুন বা সেখানে আমরা যে উনাদের কাছ থেকে যে ক্ষতিপূরণের ব্যাপারটা রয়েছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ আজ মব লিঞ্চিংয়ের মাধ্যমে যদি কারোর ঘর যদি সেটা দেখুন, একটা আইন তো একটা দলের কর্মীদের বা অন্য বিরোধী দলের কর্মীদের হতে পারে না, সেটা যদি শাসক দলের কোনো কর্মীও যদি সেই মব লিঞ্চিংয়ের ঘটনায় যদি জড়িত থাকেন, তার উনাকে ট্রায়ালের মাধ্যমে উনাকে ক্ষতিপূরণ দিতে হবে, উনি যদি কোনো ধরনের অর্গানাইজড ক্রাইমের যদি পার্ট হয়ে থাকেন। এছাড়াও যদি আমরা দেখি যে এইসব যেগুলো আইন রয়েছে সেগুলো দেখুন খুবই, কারণ আজ যেখানে চিকেন নেকের কথাই আমরা ধরে নিই, কারণ চিকেন নেকের আশপাশে যেগুলো অ্যাক্টিভিটিস এতদিন থেকে হচ্ছিল সেগুলো সত্যি অ্যালার্মিং ছিল, এবং আমরা তো ভেবেছিলাম যে এই চিকেন নেককে একটা সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটেড জোন হিসেবে বানানো হবে, কারণ সেগুলোকে যদি সেন্ট্রালি মানে না দেখা হয় বা তেমনভাবে যদি শক্ত হাতে প্রতিরোধ না করা হয়, তখন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ না, সমগ্র উত্তর পূর্বাঞ্চল আজ একটা মানে ইট উইল বিকাম এ থ্রেট। কারণ আমরা জানি যে আমাদের যে ছোট্ট স্ট্রেচটা রয়েছে সেটার উপরই আমাদের এই 8টা রাজ্য নির্ভরশীল রয়েছে। আমরা সেখানে যদি
এইসব যদি আইন এনে যদি আমাদের সেগুলো এরিয়াকে যদি সুরক্ষিত রাখা হয় বা সেগুলো এরিয়াতে যদি ইলিগাল অ্যাক্টিভিটিস যদি কার্ভ করা পসিবল হয়, তাহলে কি মানে এইসব বিরোধিতা করার কোনো মানে হয় না। কারণ একটা সরকার যাদের সাথে পাবলিক ম্যান্ডেট রয়েছে, ওনারা যদি সার্বভৌমত্ব সুরক্ষার ক্ষেত্রে যদি কোনো আইন প্রয়োগ করা ভাবেন যে এটা প্রয়োজন, সেটাকে প্রথম থেকেই বিরোধিতা করা ঠিক না। কারণ 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়েই থাকে। যদি এইটার আওতায় আজ যদি হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, সেটা প্রদত্ত জনগণ 5 বছর পর দেওয়ার সুযোগ রয়েছে। এই সরকার তো আর চিরজীবনের জন্য সরকার হয় নাই। যদি এই দুটো আইনই যদি ওনারা যদি ভাবেন যে প্রথম ইনিশিয়েটিভ হিসেবে ওনারা যেহেতু আইনটা এনেছেন, আমি ভাবি যে জনগণের কল্যাণের লক্ষ্যে মানে জনগণের নিরাপত্তা জানমালের সুরক্ষার জন্য এই আইনটা আনা হয়েছে। কারণ কোনো ক্ষেত্রে দেখা গেছে কি গ্রেফতার হচ্ছেন, ওনারা ট্রায়াল ফেস করছেন, এছাড়া আর কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া সম্ভব হচ্ছে না সরকারের দ্বারা। কিন্তু এই আইন আনার পর ওনাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণের নেওয়ার ব্যবস্থা থাকবে বা ওনাদেরকে দমন করার একটা ব্যবস্থা থাকবে। কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা নির্বাচনের পূর্বে ছিল, এইসব আইন আমি ভাবি খুবই প্রয়োজন রয়েছে বা এই আইন খুবই মানে নেগলিজেবল যা মানে পরিস্থিতি ছিল সেগুলোর সামনে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমি সমীরের কাছে চলে যাচ্ছি। সমীর, আমার প্রশ্নটা হলো যে পুলিশি দক্ষতা আর দ্রুত বিচার কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই দ্রুত বিচার। দেখো যে কোনো সিভিলাইজ ডেমোক্রেসিতে সিভিল লিবার্টি ইজ সুপ্রিম। সরকার দেশ কিন্তু সরকার না, দেশ হলো তুমি আমি। এই যে আমাদের ইয়েতে এই স্টুডিওতে যারা বসে আছেন, বাইরে যে এই যে 130 কোটি ভারতীয়, এরাই হলো দেশ। প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল রাইটস। তোমার যেরকম রাইটস আমারও ওরকম রাইটস। এখানে কোনো জাত পাত ধর্ম নির্বিচারে সেটা দেখা হবে না। সেটাই হলো, এটা এনশিওর করতে হবে। আজকে বিদেশে তুমি একটা আমেরিকান সিটিজেনকে জাস্ট ভারতবর্ষে একবার গ্রেপ্তার করে দেখো তো কি হয়। আর আমাদের সিটিজেনকে হাতে কড়ি বেঁধে ভারতে নিয়ে ফেলে দিচ্ছে, ডাম্প করছে, আমরা কিছু বলছি না। সেটা হলো আমাদের দেশ। হ্যাঁ, মানে আমাদের সরকার, দেশ বলবো না কারণ সরকার তো দেশ নয়। হ্যাঁ, তো এই তো পরিস্থিতি। তো এখানে দেখো আমাদের দেশে তুমি জানো 74% প্রিজনার্স আর আন্ডার ট্রায়াল। তাদের মধ্যে অনেকের মানে বছরের পর বছর কোনো ট্রায়াল হচ্ছে না, ওনারা জেলে আছেন। এদের ব্যাপারে কে ভাববে? কারণ আমরা এজ এ সিটিজেন আমরা শুধু নিজেদেরটা ভাবি। আমরা কোনোদিনও ভেবে দেখছি না যে এই যে একটা লোক যদি মানে ভুলবশত জেলে থাকে, তার পরিবারের উপর কি হয়। আজকে কয়েকদিন আগে দেখা গেছে যে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তারপর কোর্ট বলার পরও ওদেরকে আনতে গড়িমেশি করতে করতে 1 বছর পর এই সুইটি বিবি এদেরকে ফেরত আনতে হলো। এই যে ওদের 1 বছরটা, সেটা কে ফেরত দেবে? সরকার ওদেরকে কম্পেনসেশন করবে? কিন্তু সরকার যদি ভাবে তো সুইটি বিবির বাড়িতে বুলডোজার চালাতে পারবে। এবার সরকারের বাড়িতে কে বুলডোজার চালাবে? সরকার একজন ভারতীয় সিটিজেনকে বাংলাদেশি বলে কয়েকজন ভারতীয় সিটিজেনকে বাংলাদেশে পুশ ব্যাক করে দিচ্ছেন। এই যে বাংলাদেশি নেরেটিভটা, হাইপোথেটিক্যাল নেরেটিভ, আজকে এনআরসি তো হলো আসামে। আজকে এনআরসির পর কি হলো? এই যে হাইপোথেটিক্যাল নেরেটিভ, এটা তো এই আইনের ক্ষেত্রে আইনটা ইমপ্লিমেন্ট হওয়ার এখনো হয়নি, তার আগেই তো এই হাইপোথেটিক্যাল নেরেটিভটা চালু হয়ে গেছে যে এই আইন ড্রাকোনিয়ান, এই আইন মানে লোকের বিরুদ্ধে যাবে এই আইন। যে তোমার এই যে আমি যেটা কথাগুলো বলছি সেটাই বলতে পারে যে কালকে সরকার যে এটা দেশদ্রোহী, তারপর কে বলবে? তাই ভারতবর্ষে তো দেখুন, ভারতবর্ষে তো এটা তো হয়েছে যে এটা তো প্রথমবার হয়নি। আজকে ভারতবর্ষে তো তুমি জানো যে আমাদের জার্নালিস্টদেরকেও কিভাবে জেলে পোড়া হয়েছে। দেখুন, ভারতবর্ষে আইন ব্যবস্থা এত উইক না। কাপ্পানের কেস দেখো, কাপ্পানের কেসে কি হলো?
মাওবাদী বলে শুভ্রজ্যোতি, আমি আপনার কাছে আসছি। শুভ্রজ্যোতি কি বলতে না না, চাচ্ছেন? আমি এটাই বলবো যে উনি যেভাবে বলছেন যে আজ আমরা এখানে বসেই যদি কিছু বলছি সেটাকে সরকার বিরোধিতা এইসব, দেখুন 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এইসব কথা সম্পূর্ণভাবে মানে প্রিজামশনের উপর বলা হচ্ছে। কারণ এই যদি আমি এখানে বক্তব্য রাখি, কারণ ভারতবর্ষের ন্যায় ব্যবস্থা এতই দুর্বল না যে কোনো মানুষের সিভিল লিবার্টিসের কথাই বলুন আর যদি ফ্রিডম অফ স্পিচের কথাই বলুন যে ফ্রিডম অফ স্পিচ থাকবেই না। এইসব কথা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে নিজে মন গড়া যাকে বলা হয়। কারণ এখন মন গড়া এর জন্যই বলবো কারণ আইনে আসে নাই এখন পর্যন্ত, মানে ইট ইজ নট কাম ইনটু ফোর্স এখনো। হ্যাঁ, ইট ইজ নট কাম ইনটু ফোর্স। এখনই যদি আমরা বলে বসি যে আজ আমরা একটা বক্তব্য রাখলাম কালকে আমাকে গ্রেফতার করা হবে, সেটা সম্পূর্ণ একটা মন গড়া বা প্রিজামশনের উপর হবে। এবং যত সময় আমি এটাও একটা কথা একটু আগে বলেছি যে ভারতবর্ষে হচ্ছে গিয়ে একটি খুবই শক্তিশালী গণতন্ত্র এবং তার ন্যায় ব্যবস্থাও হচ্ছে গিয়ে খুবই শক্তিশালী। কারণ যদি আমরা পূর্বের ইতিহাসও দেখি, এইসব আইনের আওতায় যখন আগেও যখন প্রিভেন্টিভ ডিটেনশনের লসগুলো চালু করা হয়েছিল, সেখানেও কিন্তু কোর্টের খুবই অ্যাক্টিভ ইন্টারফিয়ারেন্স ছিল। এবং আমরা জানি যে পূর্বতন যখন মানে এই আইন আনা হয়েছিল তখন কিন্তু কোর্ট ইন্টারফেয়ার করেছিল এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছিল ওনাদেরকে মোস্ট অফ দ্য পারসনসকে বেল দেওয়া হয়েছিল। এবং এটার উপর বহুতগুলো আর্টিকেল রয়েছে, সেগুলোতেও পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তখন গভর্নমেন্ট এনেছিল এইসব ড্রাকোনিয়ান লস বা প্রিভেন্টিভ ডিটেনশন, কিন্তু সেখানে কোর্টের ভূমিকা খুবই অ্যাক্টিভ ছিল এবং কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস সেখানে কিন্তু ওনাদেরকে কিন্তু বিল দেওয়া হয়েছিল। হতে পারে কাউকে 2 দিন কাউকে 1 বছর থাকতে হয়েছে, কিন্তু মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড বলা হয়ে থাকে, কিন্তু সেখানে কিন্তু ওনারা কিন্তু জাস্টিস পেয়েছিলেন। কারণ ওনাদেরকে 2 দিন হোক আর 10 দিন হোক ওনাদেরকে পরবর্তীতে বেল দেওয়া হয়েছিল। এবং এর জন্য আমি ভাবি যে ভারতবর্ষের ন্যায় ব্যবস্থা এত দুর্বল নয় যে আমরা কিছু একটা বললাম আর কালকে আমাদেরকে সরকার নিয়ে নেবে। এটাও আমি বলবো যে আজ পশ্চিমবঙ্গের সবাই বলা হচ্ছে, কারণ এখানে আরেকজন বক্তা যিনি বিজেপির বিধায়ক ছিলেন উনিও বলেছেন যে সেখানে মানবদরদী রাষ্ট্রবাদী সরকার এসেছে, ভালো কথা, কিন্তু সেটাও আমি বলবো যে যারা হিউম্যান রাইটস এনজিওস রয়েছে বা সোশ্যাল অর্গানাইজেশনস রয়েছে ওনাদেরকে ওয়াচ রাখা উচিত। কারণ আমরা দেখেছি কি আমাদের যখন নর্থ ইস্টে যখন আফস্পা চালু হয়েছিল বা আফস্পা ছিল, সেখানেও কিন্তু লোকাল যেগুলো ওমেন অর্গানাইজেশনস ছিল ওনারা কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল। কারণ মন ডিস্ট্রিক্টে আমি জানি যে লাস্ট যেটা ইনসিডেন্ট হয়েছিল, যার উপর আমি আমার মাস্টার ডিগ্রিতে আমি আমার ডিজার্টেশন করেছিলাম এই হিউম্যান রাইটসের ইনসিডেন্টের উপর, সেখানে মন ডিস্ট্রিক্টে যখন মানে সন্ত্রাসবাদী সন্দেহে যখন নিরীহ নাগা লোকদের উপর যখন পুলিশ বর্বরতা করা হয়েছিল, সেখানে কিন্তু ইন্টারফেয়ার করা হয়েছিল এবং পরবর্তীতে যারা দোষী ছিল ওনাদের বিরুদ্ধে কিন্তু প্রপার ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা কি দেখতে পেয়েছিলাম কি এই সব আইন যেগুলো ছিল সেগুলো, কারণ আমরা দেখেছিলাম তখন কি নাগাল্যান্ডের কথাই বলুন আর অরুণাচল প্রদেশের কথা বলুন, এইসব অঞ্চলে কিন্তু ইনসার্জেন্সি ছিল এবং ভারতকে ভারত হিসাবে রাখার জন্য এইসব আইনের তখন কিন্তু প্রয়োজনীয়তা ছিল। এবং আমি ভাবি এখন পশ্চিমবঙ্গ মানে একটা উন্নয়নশীল পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য এইটা যদি আইন আনা হয়েছে, সেই আইন আনার বিরোধিতা এখনই আমাদের করা উচিত হবে না। আগে প্র্যাকটিক্যাল কেসেস দেখার পর বা সেগুলোর কতটুকু গ্রহণযোগ্যতা আজ আমরা বসে বলা হচ্ছে যে মানুষ এটা বিরোধিতা করবে, কিন্তু যে নাগরিকরা এত দুহাত ভরে একটা সরকার একটা দলকে ম্যান্ডেট দিয়েছে, ওনারা যদি ভাবেন যে এটা ভুল হয়েছে, তাহলে আমরা তার রিপারকেশন অটোমেটিকলি দেখতেই পাবো। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমার সঙ্গে রয়েছেন নরেশ চন্দ্র রায়। নরেশ বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই আইন সংগঠিত অপরাধ সেটার নির্ধারণের স্পষ্ট মানদণ্ডটা কি হতে পারে? এটা এমন একটা আইন, যে আইন ওরা ভারতবর্ষে যে আইন পাস হচ্ছে, আমরা শুধু ভারতের আমরা মানুষেরা দেখছি না, বিদেশিরাও আমাদের আইনকে অনুসরণ করছে। স্বাভাবিকভাবে
ভারতবর্ষের যে আইন বা যে যে রাজ্যে যে আইন পাস হচ্ছে সেই আইন খুবই সাধারণ, আমাদের এখানকার জনগণের জন্য নয়। এই আইন কল্যাণকারী আইন এবং এই আইনকে সমস্ত বিষয় খুঁটিনাটি সমস্ত বিষয় দেখা হচ্ছে। তো সাধারণভাবে এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে লক্ষ্য করে যে এখানের একটা পরিবর্তন, আগামী একটা পরিবর্তন আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, যে পশ্চিমবঙ্গের স্টেটগুলিতে আমরা পৌঁছে গেছি। এখানে এমন একটা অশান্তি চলছে, এই অশান্তি বা এখানকার যে সন্ত্রাস, এই সন্ত্রাসে বলেন একটা পরিকল্পিত ভাবে লাস্ট ভারতবর্ষের যদি কোনো জায়গায় যদি কোনো অব্যবস্থা থাকে তাহলে এই পশ্চিমবঙ্গ, তাহলে এই পশ্চিমবঙ্গকে আমরা ভারতের ধারায় নিয়ে আসতে গেলে আমাদের আইনকে একটু শক্ত করতেই হবে। নিশ্চিত হবে এখানকার জনমানুষেরা আর ভরসা পাচ্ছে না যে এটা তো হয়েই আসছে। এখানে দীর্ঘদিনের কংগ্রেস শাসন, সিপিএম শাসন, আবার টিএমসি শাসন। এই টিএমসি শাসনে আমাদের পুলিশ ব্যবস্থাতেও একটা নরম ভাব দেখা যাচ্ছে। তো নিশ্চিতভাবে এই আইন একটা একটা মানুষের জন্য জনকল্যাণমুখী আইন। এই আইনটা আমি সাধুবাদ জানাচ্ছি যে আগামীতে এই কল্যাণকারী আইন হবে। ধন্যবাদ নরেশবাবু, ধন্যবাদ সমীর। আমার সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী শনিবার 8টার আড্ডায়। ধন্যবাদ।